নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস জীবন স্বাদ। আজ পড়ব উপন্যাসটির তৃতীয় পর্ব। ভয়ে বুকটা ঠান্ডা মেরে গেল প্রভাতের। ঝপ করে বেড সুইচটা টিপে আলোটা জ্বেলে ফেলে কম্পিত বক্ষে সেই দিকে তাকালো। কেও? চোর ডাকাত? খুনে গুন্ডা? জানালা ভেঙে ফেলবে? অশরীরে যে একটা আতঙ্ক তাকে পেয়ে বসেছিল সেটা তাহলে ভুল নয়? নাকি সেই বাঘের চাইতে ভয়ঙ্কর কুকুরগুলোই কোনো একটা কাঁচ আঁচড়াচ্ছে? কিন্তু তাই কি? এ তো নির্ভুল মানুষের আওয়াজ, যেন সাংকেতিক। কাঁচ ভেদ করে গলার শব্দ আসে না, তাই বোধহয় এই শব্দটাই অবলম্বন করেছে। শব্দ মুহুর্মুহু বাড়ছে। টকটক, টকাটক, খটখট। কেউ কোনো বিপদে পড়েনি তো? দেখব নাকি? না দেখলেও তো বিপদ আসতে পারে। ঈষৎ ইতস্তত করে প্রভাত বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে পর্দাটা সরাতে গিয়েই চমকে উঠল। কি সর্বনাশ! এ যে মল্লিকা! কোনো বিপদে পড়েছে তাহলে। মল্লিকা এতক্ষণ ব্যাকুল আবেদন জানাচ্ছে, আর প্রভাত বোকার মতো বিছানায় শুয়ে ভয়ে কাঁপছে। কি বিপদ? কুকুরে তাড়া করেনি তো? কিভাবে যে জানালার ছিটকিনিটা খুলে ফেলেছিল প্রভাত তার মনে নেই। শুধু দেখতে পায় জানালা খোলার সঙ্গে সঙ্গেই মল্লিকা উদ্ভ্রান্তের মতো ঝুপ করে ঘরের মধ্যে ঢুকে পড়ে জানালাটা ফের বন্ধ করে দিয়ে আর পর্দাটা টেনে দিয়ে প্রভাতের বিছানার দ্বারে বসে হাঁপাচ্ছে। প্রভাত চিত্রার্পিত পুত্তলিকাবৎ। এ কি? এর মানে কি? হাঁফানো থামলে মল্লিকা কাতর বচনে বলে, মিস্টার গোস্বামী, আমায় ক্ষমা করুন, দয়া করে আলোটা নিভিয়ে দিন। প্রভাত প্রায় অচেতনের মতো এই অভূতপূর্ব ঘটনার সামনে দাঁড়িয়েছিল। রাত 2টোর সময় তার বিছানার উপর একটি বেপথু সুন্দরী তরুণী। এ স্বপ্ন না মায়া? কথা কইলে বুঝি এ স্বপ্ন ভেঙে যাবে, এ মায়া মুছে যাবে। ভেঙে গেল স্বপ্ন, মুছে গেল মায়া। প্রবল একটা ঝাঁকুনি খাওয়ার মতো চমকে উঠল প্রভাত। কি বলছে বেপরোয়া মেয়েটা? দয়া করে আলোটা নিভুন। প্রভাত প্রায় চেঁচিয়ে ওঠে। কি বলছেন আপনি? মিস্টার গোস্বামী, কি বলছি তার বিচার পরে করবেন, যদি আমাকে বাঁচাতে চান। হঠাৎ নিজেই হাত বাড়িয়ে আলোটা নিভিয়ে দেয় মল্লিকা। বিছানার উপর ভেঙে পড়ে চাপা কান্নায় উদ্বেল হয়ে ওঠে। আর সেই অন্ধকার ঘরের মাঝখানে প্রভাত বাকশক্তিহীন ভূতের মতো দাঁড়িয়ে থাকে। কতক্ষণ? কে জানে কতক্ষণ? হয়তো বা কত যুগ যুগান্তর পরে কান্নার শব্দ স্থিমিত হয়। অন্ধকারেও অনুভব করতে পারে প্রভাত মল্লিকা উঠে বসেছে। কান্না ভেজা গলায় আস্তে কথা বলে মল্লিকা। মিস্টার গোস্বামী, আপনি হয়তো আমাকে পাগল ভাবছেন। ভূতের মুখে বাক্য ফোটে? আপনাকে কি নিজেকে তা ঠিক বুঝতে পারছি না। আপনি ধারণা করতে পারবেন না মিস্টার গোস্বামী, কি অবস্থায় আমি এভাবে আপনাকে উত্ত্যক্ত করতে এসেছি। অবস্থাটা যদি এত ভয়াবহ না হতো, শুধু স্নায়ু নয়, অস্থিমজ্জা পর্যন্ত এমন করে সেঁটিয়ে না উঠত, তাহলে হয়তো প্রভাত সহানুভূতিতে গলে পড়ত। কী ব্যাপার ঘটেছে জানবার জন্যে ব্যাকুলতা প্রকাশ করত। কিন্তু অবস্থাটা ভয়াবহ। তাই প্রভাতের কণ্ঠ থেকে যে স্বর বার হয় সেটা শুকনো, আবেগশূন্য। সত্যি ধারণা করতে পারছি না, কিন্তু দয়া করে আলোটা জ্বালতে দিন, অবস্থাটা অসহ্য লাগছে। না না না, মল্লিকা প্রায় আর্তনাদ করে ওঠে। চলে যাব, ভোর হলেই চলে যাব আমি।
শুধু ঘণ্টা কয়েকের জন্যে আশ্রয় দিয়ে বাঁচান আমাকে। কিন্তু মল্লিকা দেবী, আপনার এই বাঁচা মরার ব্যাপারটা তো কিছুতেই বুঝতে পারছি না আমি। পারবেন না, সে বোঝবার ক্ষমতা আপনাদের পুরুষদের থাকে না। তবু কল্পনা করুন, বাঘে তাড়া করেছে আমাকে। বাঘে? অস্ফুট একটা আওয়াজ বার হয় প্রভাতের মুখ থেকে। ভাষার অন্তর্নিহিত অর্থ অনুধাবন করবার আগেই পিছনের সেই পাহাড়ের কোল পর্যন্ত প্রসারিত অন্ধকার তৃণভূমির দৃশ্যটা মানুষ চক্ষে ভেসে ওঠে তার, আর অস্ফুট ওই প্রশ্নটা উচ্চারিত হয়। অন্ধকারে অসহনীয় ধাক্কাটা বুঝি ক্রমশ সহনীয় হয়ে আসছে। ভেন্টিলেটর দিয়ে আসা দূরবর্তী কোনো আলোর আভাস ঘরের চেহারাটা পরিস্ফুট করে তুলছে। হাসির শব্দটা লক্ষ্য করে অনুমান করতে পারছে প্রভাত মল্লিকার মুখে তীক্ষ্ণ ব্যঙ্গের রেখা। সেই রেখার কিনারা থেকে উচ্চারিত হলো, হ্যাঁ বাঘই, শুধু চেহারাটা মানুষের মতো। স্তব্ধতা, দীর্ঘস্থায়ী একটা স্তব্ধতা। তারপর একটা নিঃশ্বাসের সঙ্গে উচ্চারিত হয়, এরকম পরিবেশে এই রকম ঘটনা ঘটাই স্বাভাবিক। কিন্তু বলতে পারেন, এত রাত্রে আপনি নিজের ঘর ছেড়ে বাইরে বেরিয়েছিলেন কেন? আবার মিনিট খানেক নিস্তব্ধতা। তারপর মল্লিকার ক্লান্ত করুণ স্বর ধ্বনিত হয়, এই আমার ললাট লিপি মিস্টার গোস্বামী। চাকর বাকর শুয়ে পড়ে, আমাকে তদারক করে বেড়াতে হয় আগামী ভোরের রসদ মজুদ আছে কিনা দেখতে। হঠাৎ ঘুম ভেঙে গিয়ে মনে পড়ল, স্টোরে সকলের ব্রেকফাস্টের উপযুক্ত ডিম নেই, তাই মুরগির ঘর তল্লাশ করতে গিয়েছিলাম। মিস্টার গোস্বামী, কেন জানি না আমার হঠাৎ মনে হলো আপনার ঘরটাই নিরাপদ আশ্রয়। অদ্ভুত মনে হওয়া। মল্লিকা দেবী, আমিও একজন পুরুষ, এটা বোধ করি আপনি হিসেবের মধ্যে আনেননি। এনেছিলাম, সঙ্গে সঙ্গে এটাও স্থির করেছিলাম আপনি মানুষ। আপনার এমন বিশ্বাসের জন্য ধন্যবাদ, কিন্তু এটা কেন ভাবছেন না, হঠাৎ যদি কারো চোখে পড়ে আপনি আমার ঘরে এবং আলো নিভানো ঘরে, তাহলে অবস্থাটা কি হবে? আমার কথা থাক, আপনার দুর্নাম সুনামের কথাই ভাবুন। ভাবছি, বুঝতে পারছি। মল্লিকা আরও ক্লান্ত গলায় বলে, কিন্তু তবু সে তো মিথ্যা দুর্নাম, সত্যিকার বিপদ নয়, বাঘের কামড় নয়। অন্ধকারেই জিনিসপত্র বাঁচিয়ে বার কয়েক পায়চারি করে প্রভাত তারপর দৃঢ় স্বরে বলে, কিন্তু সেই ভদ্রলোকটা যে কে আপনার চেনা দরকার ছিল। আপনার মামাকে তার স্বরূপ চিনিয়ে দেওয়া উচিত ছিল। মামাকে? আমার মামাকে? মল্লিকা আর একবার কান্নায় ভেঙে পড়ে। আমার মামাকে আপনি চেনেন না তাই বলছেন। মামা তার খদ্দেরকে খুশি করতে নিজেই আমাকে বাঘের গুহায় ঠেলে দিতে চান। মল্লিকা দেবী! তীব্র একটা আর্তনাদ ঘরের স্তব্ধতাকে খান খান করে ফেলে। না, সে আর্তনাদের শব্দ কারো কানে প্রবেশ করে ভয়ঙ্কর একটা কেলেঙ্কারি সৃষ্টি করেনি। মোটা কাপড়ের পর্দা ঘেরা কাচের জানালা ভেদ করে কারো নিশ্চিন্ত ঘুমে ব্যাঘাত ঘটায়নি। এখন সকাল, এখন প্রভাত এসে দাঁড়িয়েছেন সেই ভয়ঙ্কর সুন্দর প্রকৃতির দৃশ্যের সামনে। গত দুদিন শুধু সামনেই তাকিয়ে দেখেছে মুগ্ধ দৃষ্টিতে, আজ দুপাশে যতদূর দৃষ্টি চলে দেখতে থাকে। ডান দিকে নিচু জমিতে ওই চালা ঘরটা তাহলে মুরগির ঘর। ওর জালতির দরজাটা সন্দেহে নিরসন করছে। রাত 2টোর সময় ওইখানে নেমেছিল মল্লিকা ডিমের সন্ধানে। মল্লিকা কি পাগল? কথাটা কি বিশ্বাসযোগ্য? ও কি একটা গল্প বানিয়ে বলে গেল? কিন্তু তা কি কখনো সম্ভব? চিরদিন সাধারণ ঘরগেরস্থির মধ্যে মানুষ নিঃসন্দিগ্ধ চিত্ত প্রভাতের ওই সন্দেহটাকে সম্ভব বলে মনে করতে বাধ্য। তবে চ্যাটার্জির যে রূপ উদ্ঘাটিত করল মল্লিকা,
সেটাকে অসম্ভব বলে উড়িয়ে দেবে এত অবোধ সরল নয় প্রভাত। জগতের ভয়াবহ রূপ প্রত্যক্ষ না দেখুক জানে বইকি। স্বার্থের প্রয়োজনে স্ত্রী, কন্যা, বোনকে সর্বনাশের পথে ঠেলে দেয়। জগতের এমন পুরুষের অভাব নেই এ কথা প্রভাত জানে না এমন নয়। এই দণ্ডে এই পিশাচ লোকটার আশ্রয় ত্যাগ করে চলে যেতে ইচ্ছে করছে তার। কিন্তু কি এর অমোঘ অদৃশ্য বন্ধনে বাধা পড়ে গেল সে? তাই ভাবছে মল্লিকাকে সে কথা দিয়েছে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, এই নরক থেকে, এই হিংস্র জানোয়ারের গুহা থেকে। অথচ জানে না কেমন করে রাখবে সেই প্রতিজ্ঞা। কাল নিরীক্ষণ করে দেখার দরকার হয়নি, আজ দেখছে সমস্ত সীমানাটা কাঁটা তারের বেড়ায় ঘেরা। সেই ব্যাঘ্র সদৃশ কুকুরগুলো চোখে দেখেনি বটে, কিন্তু রাত্রে তাদের গর্জন মাঝে মাঝেই কানে এসেছে। রাতে যাওয়া হয় না, তাছাড়া যানবাহন কোথা? সেই চ্যাটার্জির জিপগাড়ি তো মাত্র ভরসা। যদি মল্লিকা শহরের দিকে যাবার কোনো ছুতো আবিষ্কার করতে পারে। কিন্তু মল্লিকা বলেছে অসম্ভব। কিন্তু তুমি তো মামার সঙ্গে রোজ স্টেশনে যাও লোক ধরতে, বলেছিল প্রভাত। হ্যাঁ, মামার সঙ্গে। মল্লিকা মৃদু তীক্ষ্ণ একটু হেসেছিল। তবু তাকে আশ্বাস দিয়েছে প্রভাত নয়, প্রভাতের শিরায় শিরায় প্রবাহিত পুরুষের রক্ত, যে রক্ত পুরুষানুক্রমে মধ্যবিত্ত জীবনের দায়ে স্তিমিত হয়ে গেলেও একেবারে মরে যায়নি। আশ্বাস দিয়েছে সেই রক্ত, আশ্বাস দিয়েছে তার যৌবন। চায়ের সময় হয়ে গেছে। প্রভাত এখনও নিজেকে প্রস্তুত করে নেয়নি। আকাশে আলো ফুটতে ফুটতেই বাইরে এসে দাঁড়িয়েছে। এখন ফের ঘরে এলো। সাবান, তোয়ালে, টুথব্রাশ নিয়ে সংলগ্ন স্থানের ঘরের দিকে এগোতে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তাকিয়ে দেখল বিছানাটার দিকে। রাত 2টোর পর আর শোয়া হয়নি প্রভাতের। শোবার সময় হয়নি, হয়তোবা সাহসও হয়নি। এখন তাকিয়ে দেখছে কোথায় বসেছিল সেই ক্রন্দনবতী, কোনখানটায় আছড়ে পড়ে চোখের জলে সিক্ত করে তুলেছিল। সত্যি কি এসেছিল কেউ, নাকি প্রভাতের স্বপ্ন কল্পনা? চমকে বিছানার কাছে এগিয়ে এলো। বালিশের গায়ে একগাছি লম্বা চুল। ঈশ্বর রক্ষা করেছেন, এখনই চাকর বাকর বিছানা ঝাড়তে আসবে। এ দৃশ্য যদি তাদের চোখে পড়ত! চারিদিকে সন্ধানী দৃষ্টি ফেলে ফেলে দেখল আর কোথায় আছে কিনা। নেই, নিশ্চিন্ত হওয়া যায়। কিন্তু সমস্ত নিশ্চিন্ততা ছাপিয়ে মল্লিকার একটা কথা মাথার মধ্যে কাঁটার মতো বিঁধছে। সে কাঁটা বলছে। এ কথা কেন বলল মল্লিকা? কথাটা আবার মনের মধ্যে স্পষ্ট পরিষ্কার উচ্চারণ করল প্রভাত। নতুন করে আশ্চর্য হল। প্রতিজ্ঞা করছেন? পুরুষের প্রতিজ্ঞা? কিন্তু আপনি কি সত্যি পুরুষ? তীব্র তীক্ষ্ণ ছুরির ফলার মতো একটু হেসেছিল মল্লিকা এই প্রশ্নের সঙ্গে। কোন কথার পিঠে এ প্রশ্ন উঠেছিল তা মনে পড়ছে না প্রভাতের। বোধ করি প্রভাতের প্রতিজ্ঞামন্ত্র পাঠের পর, নাকি তাও নয়। না, তা নয়, বোধহয় চলে যাবার আগে। হ্যাঁ, তাই, চলে যাবার আগে ফিরে দাঁড়িয়ে বলে উঠেছিল, প্রতিজ্ঞা করছেন? পুরুষের প্রতিজ্ঞা? কিন্তু আপনি কি সত্যি পুরুষ? এ কিসের ইঙ্গিত? মল্লিকার করুণ অভিব্যক্তি আর ভয়াবহ ভাগ্যের পরিচয়ের সঙ্গে ওই হাসি আর প্রশ্নের সামঞ্জস্য কোথায়? যথারীতি গণেশ এলো। প্রভাত বিনা প্রশ্নে চায়ের ট্রেটা কাছে টেনে নিল। কিন্তু তবু চোখে না পড়ে পারল না, কেমন একরকম তাকাচ্ছে আর মিটিমিটি হাসছে গণেশ। কেন? ওরকম করে হাসছে কেন? ও কি ঘরে ঢুকেছিল? দীর্ঘ বেনি থেকে খসে পড়া কোনো দীর্ঘ অলোক আর কোথাও কি চোখে পড়েছে ওর? কোনো বাক্য বিনিময় হলো না অবশ্য।
কিন্তু গণেশের ওই চোরা ব্যাঙের চাউনিটা গায়ে জ্বালা ধরিয়ে দিয়ে গেল। আর এক দণ্ড এখানে থাকতে ইচ্ছে করছে না। কি হয়, ওই অফিস যাবার মুখেই যদি প্রভাত বিল মিটিয়ে দিয়ে মালপত্র নিয়ে চলে যায়, ওবেলা আর আসবো না বলে? ভালো মন্দ যাই হোক, হোটেল একটা জুটবেই। এরকম হিংস্র সুন্দরে তার দরকার নেই। এর অন্তরালে কোথাও যেন বিপদের চোরা গহ্বর, এর শিরায় শিরায় যেন ভয়াবহ রহস্যের জাল পাতা। চ্যাটার্জি লোকটা নোংরা, নীচ, ইতর, কুৎসিত। চ্যাটার্জির খদ্দেররা সৎ নয়। নির্ঘাত রাত্রে এখানে মাতলামি চলে, নোংরামি চলে, জুয়ার আড্ডা বসে। হয়তো বা কালোবাজারের হিসেব নিকেশ হয়, হয়তো খাদ্যে আর ওষুধে কী পরিমাণ ভেজাল দেওয়া সম্ভব তারই পরিকল্পনা চলে। চ্যাটার্জি এদের পালক, পোষক। কি কুক্ষণে স্টেশনে চ্যাটার্জির কবলে পড়েছিল প্রভাত। একবার ভেবে চিনতে দেখল না যার সঙ্গে যাচ্ছে সে লোকটা কেমন? কি নির্বোধ আমি! কিন্তু শুধু কি ওইটুকু নির্বুদ্ধিতা? কি চরম নির্বুদ্ধিতা দেখিয়েছে কাল রাত্রে! তুমি প্রভাত গোস্বামী, বিদেশে এসেছো চাকরি করতে। কি দরকার ছিল তোমার নারী রক্ষার নায়ক হতে যাবার? কোন সাহসে তুমি একটা অসহায় বন্দিনী মেয়েকে ভরসা দিতে গেলে বন্ধন মোচনের? যে মেয়ের রক্ষকই ভক্ষক। জগতে এমন কত লক্ষ লক্ষ মেয়ে পুরুষের স্বার্থের আর পুরুষের লোভের বলি হয়েছে, হচ্ছে, হবে। যতদিন প্রকৃতির লীলা অব্যাহত থাকবে ততদিনই এই নিষ্ঠুর লীলা অব্যাহত থাকবে। প্রভাত কজনের দুরবস্থা দূর করতে পারবে? তবে কেন ওই মেয়েটাকে আশ্বাস দিতে গেল প্রভাত চরম নির্বোধের মতো? চলে যাবে আজই, জিনিসপত্র নিয়ে। তাকিয়ে দেখল চারিদিকে। কি বা, এই তো সুটকেস, বিছানা আর আলনায় ঝুলানো দু একটা পোশাক। 2 মিনিটে টেনে নিয়ে গুছিয়ে ফেলা যায়। টিফিন বাক্সটা তো জিপেই আছে। মল্লিকা তো চোখের আড়ালে। মল্লিকার সঙ্গে তো জীবনে আর চোখাচোখি হবে না। আলনায় জামাটায় হাত দিতে গেল আর মুহূর্তে ছি ছি করে উঠল। প্রভাত না মানুষ? ভদ্ররক্ত গায়ে আছে না তার? অফিসে গিয়ে মনে হলো কাকিমার চিঠিটায় মল্লিকা সম্পর্কে 2 লাইন জুড়ে দিয়ে পোস্ট করবে। পকেট থেকে বার করতে গেল, পেল না। কি আশ্চর্য, গেল কোথায় চিঠিটা? নিশ্চিত মনে পড়ছে কোটের পকেটে রেখেছিল। কিছুতেই ভেবে পেল না পড়ে যেতে পারে কি করে। কোটটা হ্যাঙ্গার থেকে তুলে নিয়েছে, গায়ে চড়িয়েছে, গাড়িতে উঠেছে, গাড়ি থেকে নেমে অফিসে ঢুকেছে। এর মধ্যে কি হওয়া সম্ভব? চিঠিটা তুচ্ছ, আবার লিখলেই লেখা যায়। হারানোটা বিস্ময়কর। কিন্তু আরও কত বিস্ময় অপেক্ষা করছিল প্রভাতের জন্য তখনও জানে না প্রভাত। সে বিস্ময় স্তব্ধ করে দিল খাবারের কৌটো খোলার পর। সিপাহী বিদ্রোহের সময় নাকি চাপাটি হয়ে উঠেছিল সংকেত প্রেরণের মাধ্যম। ইতিহাসের সেই অধ্যায়টাই কি মল্লিকা কাজে লাগাল? রুটির গোছার নিচে সাদা একটা কাগজের মোড়ক। টেনে তুলল, খুলে পড়ল, স্তব্ধ হয়ে গেল। দয়া করে রাত্রে জানালাটা খুলে রাখবেন। অনেকক্ষণ স্তব্ধ হয়ে থেকে ছিঁড়ে ফেলল টুকরোটা। না না না, কিছুতেই না। এ কি কুৎসিত জালে জড়িয়ে পড়ছে সে? মল্লিকা কি? ও কি সত্যি বিপন্ন না মায়াবিনী? ভদ্রমেয়ের এত দুঃসাহস হয়? কিন্তু সেই কান্না, সে কি মায়াবিনীর কান্না? রাত্রে প্রতিজ্ঞা করল তবু বিচলিত হবে না সে। জানালা খুলে রাখবে না। কে বলতে পারে বিপদ কোন পথ দিয়ে আসে? তার কি মোহ আসছে? মায়ের মুখ স্মরণ করল। প্যাড টেনে নিয়ে চিঠি লিখতে বসল মাকে। লেখা চিঠিটা আজ আর কোটের পকেটে রাখল না, নিজের অফিসের ব্যাগে রেখে দিল। নিশ্চিন্ত হয়ে শুল। কিন্তু ঘুমের কি হলো আজ? কিছুতেই কোনো শান্তির স্নিগ্ধতা আসছে না। কি এক অস্বস্তিতে উঠে বসতে ইচ্ছে করছে। পাখার হাওয়াটা যেন ঘরের উত্তাপে উত্তপ্ত হয়ে উঠেছে।
বিছানায় ছুঁচ ফুটছে, মাথায় ঝাঁঝা করছে। জানালাটা একবারের জন্য খুলে দিয়ে এই উত্তপ্ত বাতাসটা বার করে দিলে ক্ষতি কী? মনস্থির করে উঠে বসল। জানলাটার কাছে গিয়ে দাঁড়িয়ে মুহূর্তে চিন্তা করে খুলে ফেলল ছিটকিনিটা, ঠেলে দিল কপাটটা। হু হু করে স্নিগ্ধ বাতাস এসে ঢুকছে, জুড়িয়ে যাচ্ছে শরীর, দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুম এসে যাচ্ছে যেন। আশ্চর্য, অন্য অন্য কটেজগুলোর জানালা সব খোলা, ওদের ভয় করে না? চোর, ডাকাত, বন্যজন্তুর? প্রভাত ভাবল ওরা সকলেই অবাঙালি, ঘরের দরজা জানালা বন্ধ করে বাক্সর মধ্যে ঘুমানোর কথা ভাবতেই পারে না ওরা। প্রভাত কি ভীতু, থাক খোলা, কি হয় দেখাই যাক না। কিন্তু কি দেখতে চায় প্রভাত? দেখা গেল কিছুক্ষণ পরে, আর প্রভাতের মনে হলো মল্লিকা কি জানালা দিয়ে ঘরে ঢুকতে অভ্যস্ত? মল্লিকা দেবী এরকম অসম সাহসিকতা করছেন কেন? কি করব, কখন কথা বলবো আপনাকে? আজও ভেঙে পড়ে মল্লিকা। দিনের বেলা চারিদিকে পাহারা, ওই গণেশটা হচ্ছে মামার চর, সহস্র চক্ষু ওর, শুধু এই রাত্রিরে তারই খেয়ে বেহুঁশ হয়ে পড়ে থাকে। কিন্তু কি বলবেন তাড়াতাড়ি বলুন। আশ্চর্য, আশ্চর্য আপনি! মল্লিকার তীক্ষ্ণ কণ্ঠ ধিক্কার দিয়ে ওঠে। আপনি কি সুখদেব? মল্লিকা দেবী, আপনার ওপর থেকে আমার শ্রদ্ধা কেড়ে নেবেন না। মল্লিকা সংযত হয়, ক্ষুব্ধ হাস্যে বলে, কি জানেন, পুরুষের একটা রূপই দেখেছি, তাই সেটাই স্বাভাবিক মনে হয়। আর ভালো কথা, সভ্য সুশ্রী কথা কবে শিখলাম বলুন? সেই 8 বছর বয়স থেকে মামার হোটেলের চাকরানিগিরি করছি, মামার হুকুমে তার খদ্দেরদের আকর্ষণ করতে। থাক, শুনতে কষ্ট হচ্ছে। আজ আপনার কি বক্তব্য সেটাই শুনি। মল্লিকা খাটের বাজু ধরে দাঁড়িয়ে আছে, জানালা দিয়ে ছায়া ছায়া জ্যোৎস্না আসছে, ওকে মনে হচ্ছে বন্দিনী রাজকন্যা। তবে আজ ওর গলা কান্নায় ভেজা নয়, ক্লান্ত বিষণ্ণ মধুর। মিস্টার গোস্বামী, আজ আমি কিন্তু নিজের স্বার্থে আসিনি, এসেছি আপনাকে সাবধান করতে। কিন্তু তার আগে প্রশ্ন করছি, রোজ আপনি কি এত লেখেন? লিখি? লিখি মানে? চিঠি লিখি? কাকে? কাকে এত চিঠি? প্রভাত বিরক্ত কণ্ঠে বলে, কেন বলুন তো, এ কি অদ্ভুত কৌতূহল আপনাদের? আপনার মামাও কাল নানান জেরা করলেন। আপনাদের হোটেলের খাতায় এই নিয়মটাও তাহলে লেখা রাখা উচিত ছিল, এখানে থাকতে হলে বাড়িতে চিঠি লেখা নিষেধ। আপনি রাগ করছেন? কিন্তু জানেন, মামার সন্দেহ হয়েছে আপনি পুলিশের লোক। চমৎকার! ওই তো গণেশ রোজ খবর দিচ্ছে আপনি লিখছেন। মামার ভাবনা এগুলো আপনি রিপোর্ট লিখছেন, কারণ প্রথম দিন এসে নাকি নানা অনুসন্ধান করেছিলেন। আরও চমৎকার লাগছে। রাগ করলেও সাবধান হন, এই অনুরোধ। মামার এখানে অনেক রকম ব্যাপারই তো চলে, বলতে গেলে বেআইনি কাজের ঘাঁটি। সেই রকমই সন্দেহ হচ্ছিল। হওয়াই স্বাভাবিক, আপনি সরল হলেও নির্বোধ নন। কিন্তু জানিয়ে রাখি, শুনুন, কিছুদিন আগে আপনারই মতো একটি বাঙালি ছেলে বোর্ডারের ছদ্মবেশে এসে বাসা নিয়েছিল টিকটিকিগিরি করতে। সে আর ফিরে যায়নি। মল্লিকা? মল্লিকা কিন্তু এ আর্তনাদে বিচলিত হয় না, তেমনি দার্শনিক ভঙ্গিতে বলে, হ্যাঁ তাই। ওই জঙ্গলের দিকে অনুসন্ধান করলে হয়তো এখনও তার হাড়ের টুকরো পাওয়া যেতে পারে। বিচলিত প্রভাস সহসা আত্মস্থভাবে বলে, কিন্তু কি করে বুঝব আপনিও মামার চর নয়? কি করে বুঝবেন? মূঢ় শোনায় মল্লিকার কণ্ঠস্বর। হ্যাঁ,
বিশ্বাস কি? যেখানে এত সতর্ক চক্ষু, সেখানে কিভাবে আপনি রাত্রেবেলা একজন যুবকের ঘরে? হঠাৎ প্রায় শব্দ করে হেসে ওঠে মল্লিকা। সেটাই তো ছাড়পত্র মিস্টার গোস্বামী। ওরা সন্দেহ করেছে আর অনুমান করেছে আমি আপনার প্রেমে পড়েছি। প্রেমে পড়ার একটা মাত্র অর্থই ওরা জানে। কিন্তু আমি অনুরোধ করছি, আপনি এখান থেকে পালান। মামাকে বলবেন অফিসের দূরত্বের জন্যেই। প্রভাত আর একবার চেয়ে দেখে। কৃষ্ণপক্ষের চাঁদ রাত্রির গভীরে আরও পরিস্ফুট হচ্ছে, মল্লিকাকে অলৌকিক দেখাচ্ছে। ক্ষণপূর্বের কটু মন্তব্যের জন্য নিজেকে ধিক্কার দিল প্রভাত। তারপর দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু গতকাল তো এ কথা হয়নি। আমি একা পালাবো? কাল আমি পাগল হয়ে গিয়েছিলাম। এই নরকের মধ্যে আর শাসনের মধ্যে বাস করতে করতে মাঝে মাঝে বুদ্ধিবৃত্তি নষ্ট হয়ে যায়। তাই যা অসম্ভব। কিন্তু যদি আমি সম্ভব করতে পারি? চেষ্টা করতে যাবেন না, মারা পড়বেন। মল্লিকা, যদি আমি খোলাখুলি তোমার মামার কাছে প্রস্তাব করি আমি তোমাকে বিয়ে করতে চাই? আর বুঝি দাঁড়িয়ে থাকতে পারে না মল্লিকা। বসে পড়ে বলে, আপনি আপনি কি পাগল? এই প্রস্তাবের সঙ্গে সঙ্গে খুন হয়ে যাবেন তা জানেন? খুন? তা নয় তো কি? জানেন না? বুঝতে পারেননি? আমি মামার শিকার ধরবার সবচেয়ে দামি টোপ। বেশ, তবে লুকানো রাস্তায় ধরতে হবে। শুধু তুমি রাজি কিনা? আমি রাজি কিনা? শুধু আমি রাজি কিনা? একটা প্রবল বিক্ষোভের সঙ্গে সঙ্গে সহসা কি একজোড়া হিমশীতল সাপ এসে আছড়ে পড়ল প্রভাতের উপর, আর প্রভাতকে বেষ্টন করে ধরল দৃঢ় বন্ধনে। কিন্তু নাগপাশে বিভীষিকা নিয়েও বন্ধন কেমন করে এমন আবেশময় হয়ে উঠতে পারে? মল্লিকা, চেষ্টার অসাধ্য কাজ নেই। এ কথাটা সব ক্ষেত্রে সত্য হয় কিনা জানি না, কিন্তু প্রভাতের পক্ষে হলো। ভালো মানুষ প্রভাত, মধ্যবিত্ত গৃহস্থমনা প্রভাত। অদ্ভুত পরিবেশের মধ্যে একটা অসাধ্য সাধনাই করে বসল। কিন্তু এই অসাধ্য সাধনা কি সত্যি প্রেমের আকর্ষণে? প্রভাত এমন করেই একটা হোটেলওয়ালি মেয়ের প্রেমে পড়ে গেল যে ভয় ভাবনা ত্যাগ করে ফেলল। মস্ত একটা বিপদের ঝুঁকি নিতে পিছপা হলো না। মাত্র কয়েকটি দিনে এমন প্রেমের সৃষ্টি হওয়া সম্ভব? হয়তো তা নয়। মল্লিকার রূপ যৌবন একটা মোহের সঞ্চার করলেও প্রভাতের ভদ্রচিত্তের কাছে সেই আবেদনই শেষ কথা হয়ে ওঠেনি। মানবিকতার প্রশ্নটাও ছোট নয়। মল্লিকার অশ্রুজলের আবেদন একটি নিঃসহায়া নিরুপায় মেয়ের জীবনের অনিবার্য শোচনীয়তা প্রভাতকে বিচলিত করে তুলল। তাই হঠাৎ মোহে নয়, যা করল জেনে বুঝেই করল। মল্লিকা যে নিষ্কলঙ্ক নয়, মামার শিকারে টোপ হবার জন্যে ওকে যে অনেক খোয়াতে হয়েছে, এ বুঝতে ভুল হয়নি প্রভাতের। তবু সে মানবিকতার সঙ্গে যুক্তি আর বুদ্ধিকেও কাজে লাগিয়েছে। ভেবেছে যুগটা আধুনিক। এই যুগে সভ্য জগতের নিয়ম নয় মানুষকে মাছ দুধের মতো নষ্ট হয়ে গেছে বলে ফেলে দেওয়া। ভেবেছে এ যুগে তো বিধবা বিয়ে করছি আমরা, বিধবা বিচ্ছেদের সমুদ্র পার হওয়া মেয়েকে বিয়ে করছি। ভেবেছে ও তো মানসিক পাপে পাপী নয়। দুর্ভাগ্য যদি ওকে নিদারুণতার মধ্যে নিয়ে গিয়ে ফেলে থাকে, সে দোষ কি ওর? একটা মানুষকে যদি পঙ্কের মধ্যে থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে সুন্দর জীবনের বৃন্তে প্রতিষ্ঠিত করতে পারে প্রভাত, সে কাজে নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ পাবে। তবু মিথ্যা কৌশল অনেক করতে হলো বৈকি। প্রভাতকে কলকাতা থেকে বন্ধু মারফত মায়ের মারাত্মক অসুখ বলে টেলিগ্রাম আনিয়ে ছুটি মঞ্জুর করতে হলো, আর মল্লিকাকে স্টেশনের ধারে টাঙা থেকে পড়ে গিয়ে পায়ের হাড় ভাঙতে হলো। অসহ্য যন্ত্রণার অভিনয়ে অবশ্য
মল্লিকাও কম পারদর্শিতা দেখায়নি। চ্যাটার্জি তাকে হিঁচড়ে টাঙায় তুলবার চেষ্টা করেছিলেন, কিন্তু জায়গাটা স্টেশন, অনেক লোকের ভিড়। তাদের পরামর্শের চাপে দাঁত কিরমির করতে করতে ভাগ্নিকে হাসপাতালে নিয়ে যেতে হলো চ্যাটার্জিকে। আর ডাক্তার নেই, 4টের সময় আসবেন, রেখে যান। নার্সের এই হুকুমও মানতেই হলো। তারপর উৎকোচের পথেও আসতে হয়েছে বৈকি। উৎকোচ আর ধরাধরি, এই দুই পথেই তো অসাধ্য সাধন হয়। এই তো জগতের সব সেরা পথ। ট্রেনে চড়ে বসার পর আর ভয় করে না। চ্যাটার্জি কি নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে ভাগ্নি খুঁজতে বেরোবে? আর পুলিশ? তার কাছে জবাব আছে। মল্লিকা নাবালিকা নয়, আর ততদিনে পুলিশ যতদিনে খুঁজে পাবে হয়তো রেজিস্ট্রি করেই ফেলতে পারবে। রেজিস্ট্রি? হ্যাঁ, ওটা চাই। ওই তো রক্ষামন্ত্র। তারপর অনুষ্ঠানের বিয়েও হবে বৈকি। প্রভাত বলে, ওটা নইলে মন ওঠে না, সেই যে ছেলেবেলা থেকে দেখে আসছি। মল্লিকাও তার স্বপ্ন সাধের কথা বলে। জানো, ছেলেবেলায় এক পিস্তুত দিদির বিয়ে দেখেছিলাম। সেই থেকে সেই রকম কোণে হবার যে কী সাধে চেপে বসেছিল মনে। খেলাঘরে বিয়ে বিয়ে খেলতাম, কোণে হয়ে ঘোমটা দিতাম। ঘোমটা খুলে অদৃশ্য অদেহী বরের দিকে চোখ তুলে তাকাতাম। উফ, ওইটুকু বয়সে কম পাকা তো ছিলে না। প্রভাত হেসে ওঠে। চলন্ত ট্রেনের কামরা, জানলা দিয়ে হু হু করে দুরন্ত বাতাস আসছে। মল্লিকা গল্প করছে তার ছেলে বয়সের দুরন্তপনার কথা। কেমন করে গাছে চড়ে বসে থেকে মাকে নাজেহাল করত, কেমন করে পাড়ানির মাঝিদের সঙ্গে ভাব করে নৌকোয় চড়ে গঙ্গার এপার ওপার হতো। হ্যাঁ, গঙ্গার তীরেই গ্রাম। যোগের স্নানে লোক আসত এ গ্রাম ও গ্রাম থেকে। মল্লিকা সেই ভিড়ে মিশে মেলাতলায় ঘুরত। আবার মার সঙ্গে মার কাজও করেছি বৈকি। ওই অতটুকু বেলাতেই করেছি। তুলসীতলায় প্রদীপ দিয়েছি, ছোট্ট কাঁচা শাড়ি পরে চন্দন ঘষেছি, ফুল তুলে রেখেছি। তারপর কোথা দিয়ে কি হলো, ফুলের বন থেকে গিয়ে পড়লাম পাঁকের গর্তে, স্বর্গ থেকে পড়লাম নরকে। ওর থেকে যে কোনোদিন উদ্ধার পাব সে আশা। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যায় মল্লিকার। অশ্রু টলমল করে দুটি চোখ। আমার জীবন যেন একটা গল্পের কাহিনী। মল্লিকা চেয়ে থাকে সুদূর আকাশের দিকে। তা চ্যাটার্জির জীবনও একটা গল্পকথা বৈকি। চাটুজ্জে বামুনের ঘরের ছেলে, বাপ সামান্য কি চাকরি করে, আবার যজমানিও করে। ছেলে ছোট থেকে উচ্ছন্নের পথে, নিচু জাতের ঘরে পড়ে থাকে, তাদের সঙ্গে তাড়ি খায়, গাঁজা খায়। বাপ বকে ঝোঁকে যজমানি কাজ করতে বললে হিহি করে হাসে আর বলে, বাগদির ঘরের ভাত খেয়ে আমার তো জাত জন্মের বালাই নেই, ছুঁলে তোমার শালগেরামের জাত যাবে না। কিন্তু ছেলেবেলায় সেই দুষ্টুমি বয়স হতেই পরিণত হলো কেউটে বিষে। একবার বাগদিদের হাতে মার খেয়ে হাড় ভেঙে ঘরে পড়ে রইল 3 মাস। তখন বাপের কাছে দিব্যি কাটল, কান মরল, নাকে খত দিল, আর সেরে উঠে মানুষ হয়েই একদিন রাতের অন্ধকারে গেল নিরুদ্দেশ হয়ে। আর সেই রাত্রে বাগদিদের সেই রঙ্গিনী বউটাও হলো হাওয়া, যার জন্যে মার খেয়ে হাড় ভাঙা। তারপর বহু বহু কাল পাত্তা নেই। অবশেষে একদিন বোনকে অর্থাৎ মল্লিকার মাকে একটা চিঠি লিখে জানালো, বেঁচে আছি, তবে এমন জড়িয়ে পড়েছি যে যাওয়া অসম্ভব। ঠিকানা দিলাম, বাবা মরলে একটা খবর দিস। যতই হোক বামুনের ছেলে, নেহাত শুয়োর গরুটা আর খাবো না সে সময়। ছেলে চলে যেতে যেতে মেয়ে জামাইকে কাছে এনে রেখেছিল চাটুজ্জের বাপ। তা বাপ মরতে দিয়েছিল চিঠি, বোন নয় ভগ্নিপতি। আর সেই খবর পেয়েই
চাটুজ্জে অতকাল পরে গ্রামে ফিরে এসে বাপের ভাঙা ভিটেটুকু আর 5 বিঘে যা ধান জমি ছিল বেচে দিয়ে বোন ভগ্নিপতিকে উচ্ছেদ করে আবার স্বস্থানে প্রস্থান করেছিল। এসব কথা মল্লিকা তার মার মুখে শুনেছে। তখনও সে শিশু। তারপর তারও বাপ মরেছে। মা লোকের বাড়ি ধান ভেনে বড়ি দিয়ে কাজকর্মে রেঁধে দিন গুজরান করে মেয়েটাকে মানুষ করে তুলেছিল। তা সে মাও মরল। আর কেমন করে না জানি খবর পেয়ে মামা এসে তাকে ধরে নিয়ে গেল। কে জানতো যে সেই তখন থেকেই মতলব ভাঁজছিল চাটুজ্জে? তখন তো বুঝিনি। মল্লিকার নিঃশ্বাস ফেলে বলে, মামার মুখে মধু, ভিতরে বিষ। আমাকে কোলে জড়িয়ে বোনের নাম করে কত কাঁদল, কত আক্ষেপ করল। আমায় এতদিন আদর যত্ন করেনি বলে হাহুতোষ করল। মুখের মধুর মোহে তখন খুব ভালোবেসে ফেললাম। মনে হলো মামার নামে যা কিছু নিন্দে শুনেছি সব বাজে। কিন্তু বয়স হবার সঙ্গে সঙ্গে শিউরে ওঠে মল্লিকা, চুপ হয়ে যায়। প্রভাত ওর মুখের দিকে তাকায়। সরল পবিত্র মুখ। সত্যি, মানুষ কি এতই সস্তা জিনিস যে সামান্য খুঁত হলেই তাকে বর্জন করতে হবে? দূর পথে পারি, কত কথা কত গল্প। সেই বাগদিদের বউটা, সেটা নাকি আর কার সঙ্গে পালিয়ে গিয়েছিল। মামা বলতো, আপদ গেছে, হাড় জ্বালিয়ে খেয়েছে আমার। এখন আর কোনো কিছু নেশা নেই মামার, শুধু পয়সা আর পয়সা। আচ্ছা, তা তো হলো, কিন্তু এর মাঝখানে লেখাপড়া শিখল কখন মল্লিকা? এমন কায়দা দুরস্ত হলো কি করে? তার জন্যে মামার কাছে ঋণী বইকি। যে উদ্দেশ্যেই হোক, মেম রেখে ইংরেজি শিখিয়েছে মামা, শিখিয়েছে চাল চলন। না, উদ্দেশ্যটা মহৎ নয়। দুরন্ত করেছে যত অবাঙালি খদ্দেরদের জন্যে। তবু যেভাবেই হোক মল্লিকা তো পেয়েছে কিছু। বাংলা, সেটা সম্পূর্ণ নিজের আকুলতায় আর চেষ্টায়। পার্সেলে বই আনিয়ে তাতে আপত্তি ছিল না মামার? না, এদিকে যে আবার মল্লিকার তোয়াজ করতেন। বুঝতেন তো, মল্লিকাই হচ্ছে অর্ধেক আকর্ষণ। স্টেশনে একা গেলে লোক আসতে চায় না, মল্লিকা গেলে ঠিক বর্ষি গেলে। তার সাক্ষী তো স্বয়ং আমি। হেসে উঠেছিল প্রভাত। হ্যাঁ, ওখানে সব আছে। মদ, জুয়া, ভেজাল, কালোবাজার। তারাই তো দামি খদ্দের। আর ওই জন্যেই তো পুলিশে অত ভয় চাটুজ্জের। পুলিশের লোক বলে সন্দেহ হলেই। সব কথাই বলছি, সব কথাই বলবো তোমায়। মল্লিকা বলে, প্রথম যেদিন তোমার ঘরে এসেছিলাম সেদিন ঠকিয়েছিলাম তোমায়, অভিনয় করেছিলাম। অভিনয়? আড়ষ্ট হয়ে তাকায় প্রভাত। মল্লিকা মুখ তুলে বলে, হ্যাঁ, অভিনয়। অভিনয় করতে করতেই তো বড় হয়েছি। মামার শিক্ষায় অভিনয় করেছি, আবার মামাকে ঠকাতেও করেছি। সেদিন গিয়েছিলাম মামার শিক্ষায় তোমার পকেট থেকে চিঠি চুরি করতে। চিঠি চুরি? পৃথিবীটা দুলে ওঠে প্রভাতের। কিন্তু মল্লিকা অকম্পিত। সে সব বলবে। তারপর প্রভাত তাকে দূর করে দিক আর মুখ না দেখুক, তাও সইতে পারবে। মরতে ইচ্ছে হতো মাঝে মাঝে, কিন্তু রূপ, রস, গন্ধ, স্পর্শময়ী এই পৃথিবীর দিকে তাকালেই মনটা কেঁদে উঠত। নিজের ওপর মায়ায় ভরে যেত মন। আর কল্পনা করত কবে কোন দিন আসবে তার ত্রাণকর্তা। আরও 3 জন আশ্বাস দিয়েছিল। প্রথমবার এক বাঙালি মহিলা। মহিলা? হ্যাঁ, একজন নার্স। স্বাস্থান্বেষণে এসেছিলেন। অনুভব করেছিলেন মল্লিকার দুঃসহ যন্ত্রণা। টের পেয়েছিলেন মল্লিকার জীবনে গ্লানি,
বলেছিলেন মল্লিকাকে নিয়ে যাবেন, তাকে সুস্থ জীবনের স্বাদ এনে দেবেন। কিন্তু হঠাৎ একদিন মল্লিকাকে কিছু না বলে পালিয়ে গেলেন। তারপর আপনারই মতো দুজন যুবক সহানুভূতি দেখিয়েছেন, উদ্ধার করে নিয়ে যাবেন বলেছেন, যাবার সময় ভুলে গেলেন। তার মানে ওই আশা লোভ দেখিয়ে রেখে বিশেষ সুবিধে আদায় করে নিয়েছে। প্রভাত রাগ করে বলে। মল্লিকা মুখ তুলে বলে, পৃথিবীতে দেবতা কি দুজন জন্মায়? প্রভাত তার হাতের ওপর একটা হাত রেখে ঈষৎ চাপ দেয়। তারপর বলে, কিন্তু মনে আছে তো তোমার পরিচয়টি কি? মনে রেখো, তোমার মামা গরিব ব্রাহ্মণ, মামি হঠাৎ মারা যাওয়ায় তোমাকে নিয়ে অকুল পাথারে পড়েছেন। দূর প্রবাসে ছোট্ট একটি দোকান আছে, সেইটি ছেড়ে বাংলাদেশে এসে ভাগ্নির জন্যে পাত্র খুঁজবেন এমন অবস্থা নয়। দৈবক্রমে আমার সঙ্গে পরিচয়। আমি গোস্বামী শুনে হাতে স্বর্গপ্রাপ্তি। হেসে ওঠে প্রভাত। মল্লিকা বলে, ভুলে যাব না। না, ভুলে গেল না তারা। ওই গল্প দিয়ে ভোলানো বাড়ির লোককে, আত্মীয়বর্গকে। কিন্তু সমাজে সংসারী ঝুনো মানুষদের ভোলানো কি সোজা? না, সোজা নয়। তাই কাজটা খুব সহজ হয়নি। অনেকের ভুরু কুঁচকে উঠেছিল। প্রথম ভুরু কোঁচকালেন মা, প্রভাত জননী করুণাময়ী। ভুরু কুঁচকে বললেন, বাংলা বিহার ছাড়া পাণ্ডববর্জিত দেশ সেই পাঞ্জাব বর্ডারে লোকটা যে একা পড়ে আছে, এর কারণ কি? দোষঘাট ছিল কি না কে জানে। শুনে মনে হচ্ছে যেন সমাজ সংসার থেকে পালিয়ে গিয়ে নিরুদ্দেশ হয়ে বসে থাকা লোক। বলি, তার জ্ঞাতিগোত্তর আত্মীয় বন্ধু কাউকে দেখেছিস সেখানে? দেখিসনি? তবে বলি, তার জাতকুলের নিশ্চয়তা বা কি? সে বলল, আমি বামুন, অমনি তুই মেনে নিলি বামুন। জাত ভাঁড়িয়ে অরক্ষণীয়া কন্যে পার করার কথাও আমরা শুনিনি এমন নয়। এরপর যদি প্রকাশ পায় তেলি তামলি কি হাড়ি ডোম। প্রভাত মৃদু হেসে উত্তর দিয়েছিল, দেখে কি হাড়িডোম বলে ভ্রম হচ্ছে তোমার? শুনে করুণাময়ী কিঞ্চিৎ থতমত খেয়েছিলেন। বলেছিলেন, আহা, সে কথা বলছি না, তবে সময় সময় গোবরেও পদ্ম ফুল ফোটে না তা তো নয়। সে পদ্ম তুলে নিয়ে ঠাকুর পুজো করো না তোমরা?